প্রিয় দর্শক, গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমরা কথা বলবো ক্যান্সার রোগ নির্ণয়ে বিলম্ব এবং চ্যালেঞ্জ নিয়ে। এই বিষয়ে আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার স্বপন বন্দ্যোপাধ্যায়। তিনি প্রাক্তন পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। ক্যান্সার নিয়ে তো মানুষের আসলে অনেক ধরনের দুশ্চিন্তা, টেনশন রয়েই যায়, কিন্তু ক্যান্সারের যে বিষয়টা আমরা মূলত যে বিষয়টা খেয়াল করি যে ক্যান্সার রোগটা আসলে ধরা পড়ে খুব দেরিতে, যখন আসলে আপনাদের কিছু করার থাকে না। তা আমরা যদি আপনাকে প্রশ্ন করি যে এই ক্যান্সার রোগ নির্ণয় যে বিলম্ব, এর কারণটা কি? মোটা দাগে কারণগুলো এরকম, ক্যান্সারের নিজস্ব এক্সক্লুসিভ কোনো উপসর্গ নেই যেটা হলেই ক্যান্সার। সো যে উপসর্গগুলো কমনলি আসে অন্যান্য ব্যাধির সাথে, যেমন আমি একটা এক্সাম্পল দিব, ফুসফুস ক্যান্সার বাংলাদেশে পুরুষদের প্রচুর সংখ্যা, একই সময় কিন্তু ওই ফুসফুসে টিবি হচ্ছে, একই সময় ওই ফুসফুসে ব্রঙ্কাইটিস বলে একটা রোগ হচ্ছে, একই সময় পরিবেশ দূষণের কারণে অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এবং এই যে চারটা বললাম সবগুলো কিন্তু দীর্ঘমেয়াদী সিমটম দিচ্ছে। সো দীর্ঘমেয়াদী সিমটম অর্থাৎ কাশি, বুকে ব্যথা, কখনো কখনো রক্তক্ষরণ হওয়া কাশির সাথে, ওজন কমে যাওয়া, এই উপসর্গগুলোকে কিন্তু সবাই মিলিয়ে ফেলে, বিশেষ করে এমবিবিএস পর্যায়ের বিগিনার চিকিৎসক। এই এমবিবিএস পর্যায়ের চিকিৎসক কিন্তু আপনার উপজেলা লেভেলে কর্মরত, জেলা লেভেলে, টারশিয়ারি লেভেলে। এমবিবিএস চিকিৎসককে যদি কোনো না কোনোভাবে ক্যান্সার পেশেন্ট, এই ফুসফুস ক্যান্সার পেশেন্টের সাথে একটা এক্সপোজার ঘটানো যায় বাই ট্রেনিং, এবং সেটা হতে পারে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালে, কারণ ওখানেই মোটা দাগে সব প্রকারের ক্যান্সার রোগী অ্যাভেলেবেল। উপজেলায় যে মিস্টেকটা ঘটছে বা বিলম্ব ঘটছে, সেইটা কিন্তু ইজিলি ক্যান্সার হাসপাতালের রোগীর সাথে উনি ব্রিজ করে নিতে পারবেন। ফলশ্রুতিতে যদি এটা লম্বা সময় আমরা দেখি ওই চিকিৎসককেই স্টেইং ইন উপজেলা, সে কিন্তু পরবর্তীতে তার যে সিমটমগুলো আন্ডার ইভ্যালুয়েট করা, এই প্রবণতাটা কমে আসবে। আমি মোটা দাগে চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করি, বিশেষ করে উপজেলা পর্যায়ে। না, কিন্তু স্যার এটা আপনি যেটা বলছেন যথার্থই বলছেন যে আসলে ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই, যে ক্যান্সার ওরিয়েন্টেশন যে কোর্স এটা করা যেতে পারে। কিন্তু আমি যেটা বলি অ্যাজ এ রেসপিরেটরি ফিজিশিয়ান, কাশির সাথে রক্ত যাওয়া, জ্বর, ক্ষুধামন্দা, ওজন কমা, এটার সাথে ফুসফুসের টিবি এবং ফুসফুসের ক্যান্সার অনেকটা একই রকম। তো এখন হয়েছে কি, একটা এক্সরে বা রেডিওলজিক্যাল দেখার পরে, এক্সরে দেখার পরে কিন্তু একটা সন্দেহ কিন্তু মনে জাগে, না এটা টিবি না, এটা হয়তো টিবির শ্যাডোটা একটু সফট থাকে, বোঝা যায়, আবার ক্যান্সার শ্যাডোটা একটু হার্ড থাকে এবং লিম্ফ নোডগুলো ইনভলভ থাকে। এই বিষয়গুলো স্যার একটা ওরিয়েন্টেশনের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো ছড়িয়ে যেতে পারে। প্লাস আপনার রোগ নির্ণয়ের ফ্যাসিলিটিসগুলো সেখানে তাকে ওয়েল ট্রেন করা এবং পাশাপাশি রোগ নির্ণয়ের ফ্যাসিলিটিসগুলো সেখানে দেওয়া। সংকটটা কোথায়? ইউ ডোন্ট হ্যাভ স্ট্যাটিস্টিক্স। কতগুলো রোগী আউট অফ যাদেরকে আপনি টিবি সন্দেহ করেছেন, তাদের কতজন ক্যান্সার আক্রান্ত? এবং উপজেলা পর্যায়ে যদি বিগিনিং, আমি বলবো অ্যাটলিস্ট 2 weeks অফ কাফিং, যদি 2 সপ্তাহের বেশি কাশি হয়, একটা চেস্ট এক্সরে উপজেলায় করা যায়, এবং রেডিওলজিস্ট, যাকে আপনি স্পেশালিস্ট বলা হয়, স্পেশালিস্ট রেডিওলজিস্ট কিন্তু ভালো গেস করতে পারবেন ইজ ইট নিউমোনিয়া, ইজ ইট টিউবারকুলোসিস, অথবা ক্যান্সারের মতো কিনা। আমি বলছি না ওখানে কনফার্ম করবেন, কনফার্ম করার জন্য ইউনিট টারশিয়ারি লেভেল, কিন্তু ওই নকিংটা বিগিনিংয়ে না আসলে টারশিয়ারি পর্যন্ত জার্নি হবে 3 to 6 months। তার মানে এক কথা স্যার আপনি বলতে চাচ্ছেন যে আমাদের মাথায় যখন আমরা রেডিওলজিক্যাল শ্যাডো পাবো, তখন আমাদের মাথায় কিন্তু টিবি, নিউমোনিয়া এবং ক্যান্সার, এটাকে সামনে রেখেই আমাদেরকে আগাতে হবে। তাহলে আমরা হয়তো মেডিকেল সায়েন্সটা এরকম, আপনাকে কতিপয় ডিজিজকে ব্রেইনে আনতে হবে এবং একটা পার্টটা এক্সক্লুড করতে হবে বাই এ সিঙ্গেল ফিজিশিয়ান। আমাদের রোগীদের সংকট, উনি কিন্তু এভরিডে সুইচ করছেন ডাক্তারকে, সো যার ফলে উপসর্গের ধারাবাহিকতা, ফাইন্ডিংয়ের ধারাবাহিকতা, যেটা খুব খুব এসেনশিয়াল, সেটা হারিয়ে যায়। ফাইনালি ঢাকাতে বা কোনো চেস্ট ফিজিশিয়ান স্পেশালিস্ট শুধুমাত্র টিবি এক্সক্লুড করার জন্য ইউ নিড নট 3 months অফ টাইম। এটা কিন্তু খুব লম্বা সময় না স্যার। এখানে কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ রয়েই যায় স্যার, যেটা বলছি ক্যান্সারের একটা ডায়াগনোসিসের জন্য। কিন্তু স্যার যেটা হলো কি, আমরা কিন্তু উপজেলা লেভেলে আমরা কিন্তু টিবিটা ডায়াগনোস করতে পারি। টিবির যে ফ্যাসিলিটিস আছে, আপনার একটা স্পোটামি, এফবি বা জিন এক্সপার্ট আছে, এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল, আমরা কিন্তু এক্সক্লুড করতেই পারি। এর পরবর্তীর জন্য আমরা দেরি না করে দ্রুত একটা স্পেশালিস্ট বা একটা মেডিকেল কলেজ হসপিটাল আমরা পাঠালে রোগটা নির্ণয় হবে। বিলম্বের এইটাই মোটা দাগে কারণ। স্যার আরেকটা জিনিস আমি বলি যে বিলম্বের যে কারণগুলো, যেমন আমরা দেখি অনেক রুগী আসে তাদের কণ্ঠস্বর ভেঙে গেছে,
মানে কথা বলতে পারছে না, হাস্কি ভয়েস, কথা ভেঙে ভেঙে আসছে। তো যখন কথা ভেঙে ভেঙে আসে তখন কিন্তু আসলে আমরা মনে করি হয়তো সে উচ্চস্বরে কথা বলছে বা তার গলার কোনো ঠান্ডা লেগেছে, এই ধরনের কিন্তু চিন্তা আসে। কিন্তু এর পিছনেও যে আরো কারণ আছে, তো এইটা যদি একটু ব্যাখ্যা করতেন। যে দর্শকদের উদ্দেশ্যে বলি, এই যে আমি ভাবি, এই ভাবনার যুগটা কিন্তু 2025 নয়। এখন ল্যাব, ইনস্ট্রুমেন্টেশন, ডাক্তারের ব্রেইন, তিনটার ইনকর্পোরেশন। তো আপনার গলা বসে গেছে, প্রাথমিকভাবে ইএনটি নাক কান গলা বিশেষজ্ঞকে চেক করবেন। ভোকাল কর্ডে যদি কোনো প্রবলেম থাকে এটা কিন্তু ভিজুয়ালাইজ করা যায়, এন্ডোস্কোপির মতোই, FOL বলে, এবং খুব কস্টলি না, ওপিডি ভিত্তিক, অর্থাৎ ডাক্তার সাহেবের চেম্বারে অথবা আউটডোরে এটা করা সম্ভব। প্রশ্ন হচ্ছে নাম্বার অফ পেশেন্টস আউটডোরে, যেটা সরকারি হাসপাতালে হয়, সেখানে প্রপার অ্যাটেনশন দেওয়া টেকনিক্যালি ইম্পসিবল। এইটা একটা বড় কারণ, যেখানে রোগীর সংখ্যার চাইতে স্পেশালিস্ট কম। কিন্তু প্রাইভেট চেম্বারগুলো কিন্তু এই সংকটটা নেই, ইজিলি একটা গলার স্বরনালী চেক করা যায়। একটা আবারও ব্যাক করি ফুসফুসের দিকে, দেখবেন ফুসফুসের ক্যান্সারের একটা বড় অংশ কিন্তু ফ্যাস ফ্যাস, যে হাস্কি ভয়েস বললেন, এইটা নিয়ে প্রেজেন্ট করে। সো যদি গলায় কিছু না পাওয়া যায়, আমি ওই সময় বলি যেন ইএনটি স্পেশালিস্ট বা ক্ষেত্র বিশেষ MBBS রুটিন চেস্ট এক্সরে কিন্তু একটা রুটিন এক্সামিনেশন, ভেরি রুটিন থিং। সো এটা করলে কিন্তু আপনার লাংটা এফেক্টেড কিনা, আর শুধু ভোকাল কর্ড বা আমাদের স্বরনালী এফেক্টেড কিনা, সেটা ইএনটি স্পেশালিস্ট ক্লিয়ার করতে পারে। এখানটায় বিলম্ব যেটা হয়, ফ্যাস ফ্যাস ভয়েসকে আন্ডার এস্টিমেট করা হয়, এটা ফ্রম দ্য সাইড অফ দ্য পেশেন্ট। ওনারা কিছু অ্যান্টিহিস্টামিন, ক্ষেত্র বিশেষে স্টেরয়েড অথবা প্যারাসিটামল অথবা গার্গেল, এটা করে 6 মাস কাটিয়ে দেয়। আমি জাস্ট 2023-এর একটা হাস্কি ভয়েসের রুগী গতকাল দেখেছি, তার ভোকাল কর্ড ক্যান্সার, যে কণ্ঠ বসে গেছে, সো হোয়াট, উনি ওনার জীবনযাত্রা চালিয়ে যাচ্ছেন, কারণ এটা আদার দ্যান ভয়েস লস আর কোনো ক্ষতি করে না। সো উনি এটাকে আন্ডার এস্টিমেট করছেন। সো আমাদের বোথ সাইড, পেশেন্ট, বিগিনার চিকিৎসক এবং পলিসি মেকিং লেভেলে একটা অর্কেস্ট্রেশনের ব্যাপক ঘাটতি রয়ে গেছে। না, তাহলে সেক্ষেত্রে স্যার আপনি যেটা বলছেন যে আসলে এই ঘাটতি দূর করতে হলে আমাদেরকে আরও এগিয়ে আসতে হবে, একটু আমাদের ওরিয়েন্টেশনও একটু বাড়াতে হবে, যেমন গ্রাস রুট লেভেলগুলোতে। এখন গলার স্বর ভেঙে যাচ্ছে, রুগীরা তো আপনাদের কাছে আসে না, যে রুগীরও কিন্তু সচেতনতা এখানে মানে প্রয়োজন আছে। কারণ সে আসছে না, সে মনে করছে যে গলার স্বর ভাঙছে, ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা খাইছিলাম, ভেঙে যাচ্ছে। কিন্তু এর পিছনে যে ক্যান্সারও থাকতে পারে এটা কিন্তু তাদের ধারণা নাই। সেই জন্য সব প্রচারণাও কিন্তু, অ্যাওয়ারনেস প্রোগ্রামও কিন্তু খুব দরকার। যে গলার স্বর ভেঙে গেলে আপনারা কিন্তু বলেন, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি গলার স্বর ভেঙে গেলে আপনি গলার স্বরনালী পরীক্ষা করুন, যে কোনো ক্যান্সার বা টিউমার বা কিছু আছে কিনা দেখার জন্য। তো সেটা আপনি বলছেন যে যথাযথ একজন ইএনটি স্পেশালিস্ট একটা FOL পরীক্ষার মাধ্যমে, আবার ওনারা কিন্তু ডাইরেক্ট লেরিঙ্গোস্কোপি করেও ওনারা দেখতে পারে, ভোকাল কর্ডের অবস্থাটা দেখতে পারে। তো সেটা দেরি না করে খুব আর্লি আসলে, যদি রোগটা খুব দ্রুততার সাথে ধরা পড়ে, তাহলে রোগের মানে আউটকামটা, রোগের যে চিকিৎসার পরে যে রোগীর সুস্থতা অনেক গুণ বেড়ে যায়। আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা বিলবোর্ড থাকবে বড় আকারের, যেখানে দীর্ঘমেয়াদী কাশি হলে কার কাছে যাবেন, কি করবেন, কণ্ঠ বসে গেলে কি করবেন, কার কাছে যাবেন, মলদ্বার থেকে রক্তক্ষরণ হলে কি করবেন, কার কাছে যাবেন, মেয়েদের যোনিপথে স্রাব, রক্ত হোক বা সাদা স্রাব হোক, কার অ্যাটেনশনকে ড্র করবেন, এগুলো বিলবোর্ডে থাকা উচিত, যাতে করে ওই যে উপজেলার যে পথচারী বৃন্দ, ওনার চোখে এটা পড়তে থাকবেন। মোবাইল অপারেটরদের প্রতি একই অনুরোধ রেখেছি, বাই অ্যানাদার প্রোগ্রাম, আপনার যে বিভিন্ন বিজ্ঞাপন যায়, সেম বিজ্ঞাপন কিন্তু মোবাইল রিংটোনে যেতে পারে, যে আপনি এই হলে এই করবেন, এই হলে, এবং এই ফ্রি অফ কস্ট। শুধু ইউনিট পলিসি মেকিং পিপল, কারণ আমি বললে তো কেউ এটা মোবাইল অপারেটরটা মানবেন না। সো লট অফ থিংস কুড বি ডান। আপনাকে আর্লি ডিটেকশন করলে, যেহেতু ক্যান্সার কিন্তু কিউরেবল বেশিরভাগ ক্ষেত্রে, তো কিউরের রেট বাড়াতে গেলে কিন্তু আপনার পলিসি মেকিং পিপল, মানে আর্লি ডায়াগনোসিসটা করা খুব জরুরি। স্যার আপনি খুব মানে সময় উপযোগী কথা বলেছেন, যে একটা বিলবোর্ডের মাধ্যমে যদি প্রচারণা আমরা করতে পারি, তাহলে এটা অ্যাওয়ারনেস বিল্ড আপ হবে, এবং যাদের এই রোগটা আছে তারা নির্ধারিত জায়গায় কোথায় গেলে তার চিকিৎসা হবে সেখানে সে অ্যাটেন্ড করতে পারে। স্যার আরেকটি বিষয় আপনি বলছিলেন যে অনেক সময় দেখা যায় মলদ্বারে রক্ত যায়। তো মলদ্বারে রক্ত গেলে কিন্তু আমাদের একটা ধারণা, আমরা ধরেই নিই যে পাইলস হয়েছে, অশ্ব রোগ হয়েছে, পাইলস হয়েছে, এটা কিন্তু আমাদের একটা ধারণা। তো মলদ্বারে রক্ত যাওয়ার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা? এটার একটা কারণ বলে, এবং সকলে সম্মত হবেন, দেখবেন প্রতিটা বাজার অথবা কোনো লাইট পোস্টে অর্শ রোগের সুনিশ্চিত চিকিৎসা প্রদান করা হয়। অর্শর কিছু সিমটম ওখানে লেখা থাকে, কি কি হতে পারে। সেই একই সিমটমস কিন্তু কার্সিনোমা রেকটাম, অর্থাৎ মলাশয়ের ক্যান্সারটায়
সেম আমাদের কিন্তু ওই মাত্রায় প্রচারণা নাই যতটা রয়েছে এই অজ্ঞতা প্রসূত সাইনবোর্ডগুলোতে। সো ওই সাইনবোর্ড টানাবার জন্য ইজ দেয়ার এনি অথরিটি, কে টানিয়েছে, কার অনুমতি নিয়ে টানিয়েছে? অপচিকিৎসা কিন্তু আপনি ফাইনালি একটা লোককে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন এবং আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে এইরকম বিজ্ঞাপন নিয়ে কোনো আপত্তিকর ব্যবস্থা নেওয়া হয় না। প্রচুর বিজ্ঞাপন দেখি যেগুলো প্রভোগ করে আপনাকে ক্যান্সারের দিকে ধাবিত হওয়ার জন্য। এখন দেখবেন সিনেমাগুলোতে খুব ছোট্ট করে লেখা থাকে, চোখেও আসবে না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাট ওই সময় নায়ক বা নায়িকা যে হারে যে স্টাইলে ধূমপান করছেন সেটা হচ্ছে ক্যান্সার কজেশনের একটা মেজর রিজন। 1.5 লক্ষ লোক প্রতি বছর বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত হয়, 50,000 শুধু ধূমপান এবং তামাকজাত দ্রব্যের জন্য। সো আপনি যখন সিনেমাটিক কিছু করবেন, কোনো ওটিটি প্ল্যাটফর্মে যাবেন, সর্বক্ষেত্রে কিন্তু একটা অথরিটেটিভ ম্যানেজমেন্ট থাকতে হবে যাতে করে এই প্রভোকেশনটা অটোমেটিক্যালি, কারণ আমরা তো ফলো করি, শাহরুখ খান কী করে ফলো করি, শাকিব খান কী করে আমরা ফলো করি, কেউ কিন্তু ডাক্তারকে ফলো করে না। উই আর নট দ্য মডেলস। না সেই জন্যই স্যার এই জিনিসগুলো তো থাকা উচিত না। মানে আপনি ছোট এত ছোট করে কাছে দেখা যাচ্ছে না, এটা আসলে পুরোটাই উঠে দেওয়া উচিত। স্যার আমরা যে প্রসঙ্গে ছিলাম, বলছিলাম যে মলদ্বারে রক্ত গেলে আপনি বলছেন যে ক্যান্সার হতে পারে একটা, তখন কি লক্ষণগুলো থাকে স্যার? একটা লক্ষণ তো আপনি বলে দিলেন যে রক্ত যেতে পারে, সেটা ইউজুয়ালি টাটকা রক্ত না, একটা চেঞ্জড কালার, আমরা একটু ব্রিক রেড না বলে একটু অল্টার্ড কালার বলি। নাম্বার 1, মলদ্বারে অর্থাৎ পেলভিসে বা পেটের নিচের দিকে একটু ব্যথা অনুভব করতে পারেন এবং আপনার বাওয়েল অর্থাৎ আপনি যে নর্মালি যে বাওয়েল মুভমেন্ট সেইটাকে একটু অল্টার্ড হয় অনেক সময়। আজকে কনস্টিপেশন অর্থাৎ পায়খানা কষ হয়ে গেল, কালকে আবার ডায়রিয়া, এরকম এপিসোডগুলো নিয়ে কেউ কথা বললে, এবং আমরা সব ক্যান্সারের বক্তব্য লং স্ট্যান্ডিং অর্থাৎ 1 মাস বা ততোধিক সময় ধরে এগুলো পরিলক্ষিত হলে ভেরি সিম্পল, যেটা চিকিৎসকরা করে না বাট একজন MBBS ডাক্তারের কর্তব্য হচ্ছে রেকটাল এক্সামিনেশন করা বাই ফিঙ্গার, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। আই ডু প্রিটি শিওর মোর দ্যান 1 লাখ চিকিৎসকের কেউ এই ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করছেন কিনা অ্যাট দেয়ার ওন অফিসেস, অর্থাৎ আউটডোর হোক ইনডোর হোক। নাম্বার 1 থিং কিন্তু আমরা অজ্ঞাতি হয়ে যাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2 যেটা করা উচিত অ্যাট অফিস আউটডোর অ্যাগেইন প্রক্টোস্কোপি, এটা সার্জিক্যাল ডিউটি অলমোস্ট। তো সার্জিক্যাল আউটডোরে সকল রোগীর যাদের এই জাতীয় কমপ্লেইন থাকবে প্রক্টোস্কোপি, এবং নেক্সট কি এরপরে প্রয়োজন হলে কোলোনোস্কোপি। এই পরীক্ষাগুলো আসলে 1, 2, 3 ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, প্রক্টোস্কোপি, কোলোনোস্কোপি। যদি আপনার মলদ্বার থেকে রক্তক্ষরণ হয় বা এরকম ব্যথা হয়, বাওয়েল হ্যাবিটের একটু চেঞ্জ হয়, আপনি একটু শুকিয়ে যাচ্ছেন, এরকম উপসর্গ দেখা যায়, শুধুমাত্র পাইলস বা বিজ্ঞাপনে আসক্ত না হয়ে সার্জিক্যাল কনসালটেশন নেবেন, যিনি যেন একটা স্কোপিক অর্থাৎ ভিজুয়ালাইজেশন করতে পারে কোনো আলসারেশন রয়েছে কিনা। কারণ আমার হিসাবে টপ 10 ম্যালিগনেন্সির ভিতরে 4 থেকে 5 নম্বরে পড়বে রেকটাল ক্যান্সার অথবা কোলন ক্যান্সার। বাংলাদেশ চ্যালেঞ্জটা দাঁড়ালো এইভাবে যে আসলে পেশেন্টের পারমিশন কিন্তু এখানে খুব জরুরি। আমাদের ডাক্তারদের ইন্টেনশন থাকতে হবে যে তার যদি সন্দেহ হয় সে একটা রেকটাল একটা ডিজিটাল এক্সামিনেশন করবে, কিন্তু এখানে পেশেন্টের কিন্তু কনসেন্টটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই কনসেন্ট দিতে চায় না, আবার এবং যদি ফিমেল পার্সন হয় সেক্ষেত্রে তার জন্য আরও একটা বাধার সম্মুখীন হয়ে দাঁড়ায়। এই যে চ্যানেল আয়ের মাধ্যমে বক্তব্য দেওয়ার উদ্দেশ্য কিন্তু এটাই যে আপনি যখন একটু রিটার্ডেড, ওটা চিন্তায় পশ্চাৎপদ, আপনি মানে পেশেন্ট, তখন কিন্তু আপনি নিজের জীবনকে পশ্চাতে নিয়ে যাচ্ছেন। সো সোশ্যাল টাবু, আপনার কালচারাল ভ্যালুজ, এগুলোকে অ্যাড্রেস করতে হবে কনশাসলি। বাট আপনাদের প্রতি, রোগীদের প্রতি আহ্বান, ইউ মাস্ট নট ডিলে। আপনার ওই ভাবনাটা রেখে এনাদেরকে জেন্ডার ডিসক্রিমিনেশন করে আপনার উপসর্গকে আন্ডার এস্টিমেট করার সুযোগটা আপনি তৈরি করে দিবেন, এটা দর্শকদের উদ্দেশ্যে। না, এই ক্ষেত্রে স্যার আমরা তো এতটুকু করতে পারি যে এই পেশেন্টে যখন লাম্পের কথা বলেছে, সে যখন একটা মেল ডক্টরকে দেখাবে না, আমরা একটা আলট্রাসোনোগ্রামের সাহায্য নিতে পারি, আমরা একটা ম্যামোগ্রাফির সাহায্য নিতে পারি যে কোনো লাম্প আছে কিনা। পরে সেই রিপোর্টটা দেখেও তো আমরা আগাতে পারি তার একটা বায়োপসি লাগবে কিনা বা একটা এফএনসি লাগবে। হ্যাঁ, সেলফ এক্সামিনেশন তো সে নিজে করবে। এবং আমরা এখানে যেটা করা উচিত সেটা হলো যে এখানে ফিমেল অনেক ডক্টরই কিন্তু এখন কিন্তু আজকাল কিন্তু মেডিকেল অ্যাডমিশনে কিন্তু মেয়েরা কিন্তু ঢাকা শহরে পাবেন, যে সেক্ষেত্রে কিন্তু বিলম্বের ঝুঁকিটা আপনি নিরসন করতে পারবেন না। এগুলো হচ্ছে অল্টারনেটস, আপনার প্রাইমারি বাদ দিয়ে সেকেন্ডারি টার্সিয়ারিতে যাওয়াটাকে বিইং স্পেশালিস্ট এবং বিইং মেইল, আমি জোর দিয়ে বলছি দেয়ার ইজ নো স্কোপ। আপনি সব জায়গায় ব্রেস্ট প্রপার্টি অফ সার্জারি, ফিমেল সার্জন দেশে কম। এই জন্য কিন্তু এই যে গল্পটা বললাম গাইনোকোলজিস্ট, ওনারা 99% ফিমেল, এই কারণে ওখানে ধাবিত হয়। তার চাইতে বড় ব্রেস্ট শুড বি চেকড বাই সার্জন,
নট বাই গাইনোকোলজিস্ট। এই জায়গাটা কিন্তু একটু ভেন্টিলেশনের আমার মনে হয় এটা আসলেই ব্রেস্টটা প্রপারলি এক্সামিন করা দরকার। এখানে কিন্তু আমরা যে জিনিসটা বলে থাকি যে ইনিশিয়ালি সেলফ এক্সামিনেশন, রোগী নিজে পরীক্ষা করে দেখবে স্ক্রিনিং, আর তারপরে তার যদি একটা লাম্প ফিল হয় তাহলে সে একজন সার্জনকে দেখাবে। সার্জন যদি সে পুরুষ সার্জন হয় সেক্ষেত্রে সে একজন মহিলা অ্যাটেন্ডেন্ট নিয়ে এসে চেক করতে পারে স্যার। তো সেই জন্য আমরা যেটা মনে করি যে তাদের একটা অ্যাওয়ারনেস দরকার, একটা পরামর্শ দরকার যে তারা কিভাবে এটা আগাবে। স্যার এই যে ক্যান্সারের যে বিলম্ব বা চ্যালেঞ্জ, এটা নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে? এক নম্বর প্রথমেই বলেছিলাম যে আমাদের বিসিএস যারা করে হেলথে ওনাদের কিন্তু কিছু ছোট ছোট ট্রেনিং হয়। আমি ছোট কতগুলো বলি, টিবি ট্রেনিং, তো সোয়াইন ফ্লু ট্রেনিং, মানে কতগুলো বিষয় ট্রেনিং হয়। বাট দেয়ার ইজ নো ট্রেনিং অ্যাপ্লিকেশন। এমবিবিএস উপজেলা থেকে ক্যান্সার হসপিটালে একটা ট্রেনিং করবে, যাতে করে অ্যাটলিস্ট 14 ডেজের একটা ট্রেনিং হলে কিন্তু ইএনটি অঙ্কোলজি, গাইনো অঙ্কোলজি, রেডিয়েশন, মেডিকেল অঙ্ক সব ডিপার্টমেন্টগুলোর সাথে নিজের এক্সপোজারটা অর্থাৎ ট্রেনিংটা ঘটে যাবে। এবং উপজেলায় যেয়ে কিন্তু সে কিছু বাড়তি চিকিৎসা, যেমন আমাদের অনেক রোগী স্টেজ 4-এ তেমন কিছু করার থাকে না, সেই সিমটোমেটিক কেয়ারটা কিন্তু উপজেলায় অফার করতে পারবে, কারণ ক্যান্সার হসপিটালে প্যালিয়েটিভ কেয়ার ডিপার্টমেন্ট রয়েছে। এবং আমি অনেকবার বলেছি, বিভাগীয় সদরে ক্যান্সার হসপিটালের মতো ব্রাঞ্চিং মানে ওই আদলে একটি মিনি ক্যান্সার হসপিটাল থাকলে, কারণ নন কমিউনিকেবল ডিজিজ কিন্তু এখন স্ট্রাইকিংলি হাইয়ার। আমাদের অ্যাড্রেস করা হয় কার্ডিওলজি, ডায়াবেটোলজি, নেভার ক্যান্সার। দেখবেন আমাদের উচিত যে ক্যান্সারটা আপনি যেটা বলছেন একটা ওরিয়েন্টেশনের মাধ্যমে সবাইকে জানানো এবং এটাকে অ্যাড্রেস করা উচিত। এবং যারা ইনিশিয়াল লেভেলের ডক্টর, এমবিবিএস ডক্টর যারা বিশেষ জয়েন করলেন, তাদের একটা সমন্বিত একটা ক্যান্সারের উপর একটা ট্রেনিং দরকার। এবং ওই ট্রেনিংটা হতে হবে আন্ডার দ্য কাস্টোডি অফ এনআইসিআরএস, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল। তার উপরে পলিসি মেকিং যে ড্রব্যাক, সেটাও না বললেই নয়। আমাদের ডিজি অফিসে একটা নন কমিউনিকেবল ডিজিজেস কর্নার বা একটা উইং রয়েছে। আমি ড্রিম করি ওই নন কমিউনিকেবল ডিজিজ, অ্যাগেইন ভেগ শব্দ, এটার সাথে ক্যান্সারের যোগাযোগ আছে, বাট একটা ব্রাঞ্চ। আমি চাই নিউক্লিয়ারলি, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে মিনিস্ট্রি অফ হেলথ, নেক্সট ডিজি এবং মেম্বার সেক্রেটারি ক্যান্সার হসপিটালের পরিচালক, এরকম যদি একটা পোর্টফোলিও করা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ, তাহলে কিন্তু আপনি হোল থিং কন্ট্রোল এবং ডিসিমিনেট। স্যার আমরা আপনার প্রস্তাবনা বুঝতে পারছি, নিশ্চয়ই সরকার মহাশয় বিষয়টি বিবেচনা নেবেন। প্রফেসর ডক্টর স্বপন বন্দ্যোপাধ্যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ক্যান্সার রোগ নির্ণয়ে বিলম্ব না করে যত দ্রুত সম্ভব রোগ নির্ণয় করে চিকিৎসা নিলে সম্পূর্ণ সুস্থ হওয়া যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।